হঠাৎ একদিন চোখটা খুলে গেল, বুঝলেন? হঠাৎ নিজেকে নিজে জিজ্ঞেস করলাম, এখানে এইভাবে দাসীর মতো পড়ে আছিস কেন তুই? উত্তর পেলাম, শুধু দুটো ভাতের জন্যে। ঘেন্না ধরে গেল নিজের ওপর। অনামিকা শান্ত গলায় বলেন, শুধু ভাতের জন্যে কেন বলছো নমিতা? তার থেকে অনেক বড় কথা আশ্রয়, আশ্রয়, নিরাপত্তা, সামাজিক পরিচয়, এগুলোর কাছেই মানুষ নিরুপায়। কিন্তু নমিতা এ যুক্তিতে বিচলিত হলো না, কারণ নমিতার হঠাৎ চোখ খুলে গেছে। দৃষ্টিহীনের হঠাৎ দৃষ্টি খুলে যাওয়া বড় ভয়ানক। সেই সত্য খোলা দৃষ্টিতে সে যখন নিজের অতীতকে দেখতে বসে এবং সেই দেখার মধ্যে আপন অন্ধত্বের শোচনীয় দুর্বলতাটি আবিষ্কার করে, তখন লজ্জায় ধিক্কারে মরিয়া হয়ে ওঠে। আর তখন সেই দুর্বলতার ত্রুটি পূরণের চেষ্টায় কাণ্ডজ্ঞানহীন হয়ে ওঠে। আমাকে সবাই ঠকিয়ে খেয়েছে, বুঝলেন? আমাকে সবাই ভাঙিয়ে খেয়েছে। আমি যে একটা রক্তমাংসের মানুষ, আমারও যে সুখ দুঃখ বোধ আছে, শান্তি ক্লান্তি আছে, ভালো লাগা ভালো না লাগা আছে, সে কথা কোনোদিন কারোর খেয়ালে আসেনি। খেয়ালে যে নমিতার নিজেরও আসেনি, এ কথা এখন ওকে বোঝায় কে? লক্ষ্মী বউ নাম কেনার জন্য, অসহায়ের পরম আশ্রয়টিকে শক্ত রাখবার জন্য নমিতা নিজেকে পাথরের মতো করে রেখেছিল। নিজেই নমিতার পরিবেশটাও ভুলে গিয়েছিল। নমিতা রক্তমাংসের মানুষ। কিন্তু ওর এই উত্তেজিত অবস্থায় বলা যায় না সে কথা। বলা যায় না নমিতা একবার পাথরের দেবী বনে বসলে আবার রক্তমাংসের মাটিতে নেমে আসা বড় কঠিন। তুমি তোমার মুক্তির প্রতিবন্ধক হবে, অথবা হয়তো তুমি তোমার এই নবলব্ধ স্বাধীনতাটুকুকে অপব্যবহার করে নাম পরিচয়হীন অন্ধকারে হারিয়ে যাবে। কিন্তু এসব তো অনুমান মাত্র, এসব তো বলবার কথা নয়। অথচ বলবার কথা আছেই বা কি? একজনের জীবনের সমস্যার সমাধান কি অপর একজন করে দিতে পারে? অথচ নমিতা চাইতে এসেছে সেই সমাধান। কেবলমাত্র দেখবার ইচ্ছেই ছুটে চলে আসার যে মাধুর্য ভাষ্যটি নমিতা উপহার দিয়েছে অনামিকাকে, সেটার মধ্যে যে অনেকখানি ফাঁকি, তা নমিতা নিজেই টের পায়নি। নমিতা তাই সেই কথা বলার পর সহজেই বলতে পারছে, আপনি বলে দিন এখন আমার কোন পথে যাওয়া উচিত? এই প্রশ্ন করবার জন্যেই এত কষ্ট করে আসা। অনামিকা আস্তে বলেন, একজনের কর্তব্য কি আর একজন নির্ণয় করে দিতে পারি নমিতা? আপনারা নিশ্চয়ই পারেন। নমিতা আবেগের গলায় বলে, আপনারা কবিরা সাহিত্যিকরা তো সব আমাদের পথপ্রদর্শক। সেটা অজ্ঞাতসারে এসে যেতে পারে। অনামিকা মৃদু হাসেন। প্রত্যক্ষভাবে গাইড সেজে কিছু বলা বড় মুশকিল। তোমার নিজের তো অবশ্যই কোনো একটা পথ সম্পর্কে পরিকল্পনা আছে। নমিতা একটু চুপ করে থেকে একটা হতাশ হতাশ নিঃশ্বাস ফেলে বলে, বিশেষ করে একটা কোনো কিছু ভাবতে পারছি না আমি। অনেক পথ অনেক দিকে চলে যাচ্ছে। শুনলে হয়তো আপনি হাসবেন। হঠাৎ হঠাৎ কি মনে হচ্ছে জানেন? একটা গরিব লোক হঠাৎ লটারিতে অনেক টাকা পেয়ে গেলে তার যেমন অবস্থা হয়, কি করবে ভেবে পায় না। আমার যেন তাই হয়েছে। আমার এই জীবনটা যেন এই প্রথম আমার হাতে এসেছে। ভেবে পাচ্ছি না সেটাকে নিয়ে কি করব। অনামিকা আবার হাসলেন। তোমার উপমাটি কিন্তু সুন্দর নমিতা। আমারই ইচ্ছে করছে কোথাও লাগিয়ে দিতে, কিন্তু বুড়ো মানুষের পরামর্শ যদি শোনো তো বলি, লটারিতে পেয়ে যাওয়া টাকাটা কিভাবে খরচ করব ভেবে দিশেহারা হবার আগে সর্বপ্রথম কর্তব্য হচ্ছে টাকাটা ব্যাংকে রাখা। তারপর ভেবে চিনতে ধীরে সুস্থে। নমিতা ক্লান্ত গলায় বলে,
কিন্তু ধীরে সুস্থে কিছু করার আমার সময় কোথায়? একজন পিস্তুত দাদার বাড়িতে এসে উঠেছি, কদিন আর সেখানে থাকা চলে বলুন? এখান থেকে চলে যেতেই হবে, কিন্তু কোন দিকে যাব? অনামিকা কোমল করে বলেন, মনে কিছু করো না নমিতা, জিজ্ঞেস করছি জলপাইগুড়িতে থাকাটা কি সত্যই আর সম্ভব হলো না? নমিতা চোখ তুলে তাকায়। নমিতা বোধ করি একটু হাসেও, তারপর বলে, অসম্ভবের কিছু ছিল না, যেমনভাবে ছিলাম ঠিক সেইভাবেই থেকে গেল। মৃত্যুকাল অবধি থাকতেই পারতাম, আমায় তো কেউ তাড়িয়ে দেয়নি, আর নতুন কোন মতান্তরের ঘটনাও ঘটেনি। এতদিন জীবনের খাতাখানার দিনের পাতাগুলো উল্টেই চলেছি, দিন থেকে রাত্রির, রাত্রির থেকে দিন। খাতার পাতা হঠাৎ কোনো জায়গায় ফুরিয়ে যেতে হয়তো, কিন্তু একসময় একটা হিসেব নিকেশ তো করতেই হবে। সেইটা করতে বসেই হঠাৎ চোখে পড়ে গেল শুধু বাজে খরচের পাহাড় উঠেছে জমে। না, তোমার বাবু সাহিত্যিক হওয়াই উচিত ছিল। অনামিকা বলেন, যা সব সুন্দর উপমা দিতে পারো, কিন্তু আমি বলছিলাম কি, হয়তো ওই বাজে খরচের অঙ্কটা সবটাই ঠিক নয়, হয়তো ওর মধ্যেও কিছু কাজের খরচ হয়েছে। কিছু না, কিছু না, আপনি জানেন না, এতদিনের প্রাণপাত, সেবার পুরস্কারে একটু ভালোবাসাও পাইনি, শুধু স্বার্থ। তার জন্যে একটু মিষ্টি বলি, বলুন, যেখানে একটুখানিও ভালোবাসা নেই সেখানে মানুষ চিরকাল থাকতে পারে? অনামিকা মনে মনে হাসলেন। অনামিকার মনে হলো, চোখটা তোমার হঠাৎই খুলেছে বটে, আর অন্তত্বটা বড় বেশি ছিল বলেই ওই খোলা চোখে মধ্যদিনের রৌদ্রটা এত অসহ্য লাগছে। তবু ওই ভালোবাসা চাওয়া মেয়েটার জন্যে করুণা এলো, মেয়েটার জন্যে মমতা অনুভব করলেন। এতটুকু বাসার কাঙাল একটা ছোট্ট পাখিকে দেখলে যেমন লাগে, ওই বাসাটার আশায় পাখিটা ঝড়ের মুখে পড়তে যাচ্ছে। বললেন, পৃথিবীটা এইরকমই নমিতা, এই রকমই। নমিতা উত্তেজিত হলো, আপনি বলছেন কি, পৃথিবীতে ভালোবাসা নেই, মমতা নেই, হৃদয় নেই? নেই যদি তো আপনি আমায় এত ভালোবাসলেন কেন? আপনি তো আমার কেউ নন। অনামিকা যেন হঠাৎ একটা হাতুড়ির ঘা খেলেন। অনামিকা মরমে মরে গেলেন। ওই নিতান্ত নির্বোধ মেয়েটার এই সরল বিশ্বাসের সামনে নিজেকে যেন একান্ত ক্ষুদ্র মনে হলো। ভালোবাসা কোথায় সেই ঐশ্বর্য? শম্পার জন্যে যে উদ্বেগ, শম্পার জন্যে যে প্রার্থনা, শম্পার জন্যে যে অগাধ ভালোবাসা, তার শতাংশের একাংশও কি এই মেয়েটার জন্যে সঞ্চিত ছিল অনামিকার? অনামিকা তো ওকে ভুলেই গিয়েছিলেন, অথচ ও ভেবে বসে আছে অনামিকা ওকে ভালোবাসেন। ইস, সত্যি যদি তাই হতো! অনামিকা যেন নিজের কাছেই নিজের মাথা কাটা যাচ্ছে। আমাদের চিত্ত এতদিন, আমাদের প্রকৃতিতে এত ছলনা, আমাদের ব্যবহারের মধ্যে এত অসত্য, কই অনামিকা কি স্পষ্ট করে ওর মুখের ওপর বলতে পারলেন ভালোবাসা? কই বাবু, সে জিনিসটা তো তোমার জন্যে আছে বলে মনে হচ্ছে না। দেখতে তো পাচ্ছি না, যা আছে তা তো কেবলমাত্র একটু করুণা মিশ্রিত মমতা। না, বলতে পারলেন না। সেই মিথ্যার মোহ দিয়ে গড়া কটি মিষ্টি কথাই বললেন, তুমিও যে আমার খুব ভালোবাসো। ভালোবাসাই ভালোবাসাকে ডেকে আনে, ছাই আনে, দেখলাম তো পৃথিবীতে। অনামিকার মনে হলো, অভিমানটা যখন মানুষের ছোট্ট সংসারের পরিধি ছাপিয়ে সমগ্র পৃথিবীর ওপর গিয়ে আছড়ে পড়ে, তখন তার স্বাভাবিক সুস্থতা ফিরিয়ে আনা শক্ত। তবু কিছু তো বলতেই হবে। তাই বললেন, আচ্ছা, নিজে নিজে কিছু একটা তো ভাববে। সেই তো,
নমিতা মাথা তুলে বলে, আমি ওর মতো সন্ন্যাসী হয়ে যাব, ওর কাছে চলে যাব? কিছুদিন থেকে এই ভাবনাটাই পেয়ে বসেছে। সে জীবনে কত মান সম্মান গৌরব, আর এই পরের আশ্রিত জীবনে কি আছে? মান নেই, সম্মান নেই, গৌরব নেই। অনামিকার সত্যিই খুব দুঃখ হয়। অনামিকা হৃদয়ঙ্গম করেন ব্যথাটা কোথায়, তবু আস্তে বলেন, ওর কাছে চলে যাব বললেই তো যাওয়া যায় না। ওর মতামত জানা দরকার, সেখানে থাকা সম্ভব কিনা জানা দরকার। আপনিও এই কথা বলছেন? নমিতা যেন হঠাৎ আহত হয়ে অভিমানে ফুঁসে ওঠে। সেই আমার জলপাইগুড়ির আত্মীয়দের মতো থাকা কেন সম্ভব হবে না? আমি তো ওর সঙ্গে ঘর সংসার পাতিয়ে সংসার করতে চাইছি না। তাছাড়া মতের কথা ওঠে কেন? আমি কি ওর বিবাহিতা স্ত্রী নই? আমার কি একটা অধিকার নেই? ওর ওই সদ্য জাগ্রত অধিকারবোধের চেতনা ও স্বাধীনতার চেতনাই যে ওকে বিপর্যস্ত করছে, তাতে সন্দেহ নেই। ওর এই অস্থির চাঞ্চল্যের মাটিতে উপদেশের বীজ ছড়ানো বৃথা। তবু অনামিকা বলেন, জীবনকে আরও কতভাবে গড়ে তোলা যেতে পারে? কিছু পারে না। আমার মতো মেয়েদের কিছু হয় না। আমি কি সাহিত্যিক হতে পারবো যে লোকের কাছে বড় মুখ করে দাঁড়াতে পারবো? আমি কি বড় গায়িকা হতে পারবো? আমার কি অনেক টাকা আছে যে দান ধ্যান করে নাম কিনতে পারবো? আমার পক্ষে বড় হবার তো ওই একটাই পথ দেখতে পাচ্ছি, ভগবানকে ডেকে ডেকে অধ্যাত্ম জগতের অনেক উঁচুতে উঠে যেতে পারি। অনামিকা ওর আবেগ আবেগ মুখটার দিকে তাকান। অনামিকা নিঃশব্দে একটু হতাশ নিঃশ্বাস ফেলেন। বড় হবার ক্ষমতা না থাকলেও যে সেটা হতে চায় তাকে বাঁচানো কঠিন। অথচ এদিকে রাত বেড়ে যাচ্ছে। ছোট চাকরটা বারদুই ঘুরে গেছে দরজার কাছে, কারণ এই বসবার ঘরটি তার রাত্রের শয়ন মন্দির। কত কম ক্ষমতা আমাদের! নিঃশ্বাস ফেলে ভাবলেন অনামিকা, কার জন্যে কতটুকু করতে পারি? আমরা হয়তো লোকের রোগের সেবা করতে পারি, অভাবে সাহায্য করতে পারি, সংসারে চলার পথের পাথর কাঁকড় সরিয়ে দিতে পারি, পায়ের কাঁটা তুলে দিতে পারি। কিন্তু কারো জীবনে যদি বিশৃঙ্খলা আসে, যদি কারো মন তার নিজের শুভবুদ্ধির আয়ত্তের বাইরে চলে যায়, কিছু করতে পারার নেই। হয়তো কিছুটা শুকনো উপদেশ বিতরণ করে মনকে চোখ ঠাড়তে পারি। ভাবতে পারি, অনেক তো বললাম, না শুনলে কি করব? তাছাড়া প্রত্যক্ষভাবেই বা কতটুকু করার ক্ষমতা আছে আমার? ভাবলেন অনামিকা, আমি কি ওকে সঙ্গে করে ও সেই পলাতক স্বামীটার কাছে পৌঁছে দেওয়ার সাহায্যটুকুই করতে পারি? পারি না। মাত্র ওকে আর্থিক সাহায্য করতে পারি। খুব সন্তর্পণে বললেন, তা তুমি কি তার তোমার স্বামীর ঠিকানা জানো? জানি। চিঠিপত্র দাও। নমিতার দুই চোখ দিয়ে হঠাৎ জল গড়িয়ে পড়ে। আগে আগে অনেক দিয়েছি, জবাব দেয় না। একবার মামাকে একটা পোস্টকার্ড লিখে পাঠালো। ওখান থেকে যে কোনো চিঠিপত্র আসে এ আমি পছন্দ করি না। ব্যাস, সেই অবধি। অনামিকা সেই অশ্রুলাঞ্ছিত মুখটার দিকে তাকিয়ে দেখেন। অনামিকার নিজেকেই যেন খুব অপরাধী মনে হয়, যেন এই মেয়েটার দুঃখের কারণের মধ্যে তারও কিছু অংশ আছে। সারা জীবন ধরে তিনি যা কিছু লিখেছেন তার অধিকাংশই মেয়েদের চিন্তার মুক্তির কথা ভেবে, কিন্তু মুক্তির পথটা কোথায় তা দেখিয়ে দিতে পারেননি। কিন্তু কেউ কি পারে সেটা? কোনো কবি, কোনো সাহিত্যিক, কোনো সমাজসেবী? সামগ্রিকভাবে কিছু করবার ক্ষমতা এদের নেই। এবার ভেবেছি কোনো খবর না দিয়ে সোজা চলে যাব, দেখি কেমন করে তাড়িয়ে দেয়। অনামিকা চিন্তিত হন, বলেন, সেটা কি ঠিক হবে? বলছো তো আশ্রম, সেখানে নিশ্চয়ই অন্য সাধুটাদু আছেন। তারা যদি... নমিতা প্রায় ছিটকে বলে ওঠে,
আপনার কাছে আমি নতুন কিছু শুনতে এসেছিলাম, অথচ আপনি আমার সব আত্মীয়দের মতোই কথা বলছেন। লজ্জিত হন বই কি অনামিকা, কিন্তু কি নতুন কথা বলবেন তিনি এই হঠাৎ পাগলা হয়ে যাওয়া মেয়েটিকে? পৃথিবীটাকে তো তিনি ওর মতো অত কম দিন দেখছেন না। আস্তে অপরাধীর গলায় বলেন, আমিও তোমার আত্মীয় নমিতা, তাই তোমাকে নতুন কথা বলে বিভ্রান্ত করতে পারবো না। তবে সত্যিই যদি তুমি যাও, নিশ্চয়ই তোমার সঙ্গে কোনো ছেলেটেলেকে নিতে হবে, অনেক তো খরচা হবে। কিছু যদি রাগ না করো তো বলি। নমিতা থামিয়ে দেয়। নমিতা এবার নম্র গলায় বলে, আপনার ভালোবাসা মনে থাকবে, কিন্তু খুব দরকার পড়লেও টাকার সাহায্য আমি আপনার কাছে নেব না। আমার গায়ে তো এখনও সামান্য সোনাটোনা আছে। কিন্তু নমিতা, অনামিকা থামালেন। এখনই ওকে হতাশার কথা শোনানো উচিত হবে, অথচ নিশ্চিত বুঝতে পারছেন ফিরে নমিতাকে আসতেই হবে। সাবধানে বললেন, কিন্তু নমিতা, ধরো যদি তোমার সেখানে ভালো না লাগে, ধরো যদি ঠিকমতো সুবিধে না হয়, বলুন না, ধরো যদি তাড়িয়ে দেয়। হঠাৎ বেখাপ্পাভাবে হেসে ওঠে নমিতা, বলে, তাহলে তখন আবার আপনার কাছে আসবো, শুনবো জীবনকে আর কোন দিক দিয়ে গড়া যায়, যা আমার সাধ্যের মধ্যে। ছোট চাকরটা অভ্যেস মতো একসময় 1 কাপ চা ও 2টো সন্দেশ রেখে গিয়েছিল। নমিতা তাতে হাতও দেয়নি। অনামিকা কয়েকবারই উসখুস করছেন। এখন বললেন, চাটা যে ঠান্ডা হয়ে গেল নমিতা। নমিতা অদ্ভুত একটু হেসে বলল, তাই দেখছি, ঠিক আমার জীবনটার মতো, তাই না? ভরা ছিল, গরম ছিল, কেউ খেলো না। এখন কি আর? পেয়ালাটা হঠাৎ তুলে নিল, ঠান্ডা চাটা ঢকঢক করে এক চুমুকে খেয়ে নিয়ে বলল, তবু খেয়েই ফেললাম, নষ্ট হওয়ার থেকে ভালো হলো, তাই না? অনামিকা অবাক হলেন। এ ধরনের কথা ওর মুখে যেন অপ্রত্যাশিত। অনামিকা চিন্তিত হলেন। মানসিক ব্যাধির পূর্ব লক্ষণ নয় তো? পেয়ালাটা নামিয়ে রেখে নমিতা এবার ঘড়ির দিকে তাকালো, একটু চঞ্চল হলো, বলল, দেখছেন তো আমার ভাইপোর কাণ্ড, এখনও এলো না। মাসির কাছে খেয়ে দিয়ে আসছে বোধ হয়। পরনির্ভরতার এই জ্বালা। ওর সহজ গলার কথা শুনে স্বস্তি পান অনামিকা। তিনিও সহজভাবে বলেন, তা আজকাল তো আর বাবু মেয়েরা এত পরনির্ভর নেই, নিজেরাই তো একা একা চলাফেরা করে। নমিতা উঠে দাঁড়িয়ে বলে, তা জানি, কিন্তু এ যাবৎ তো পায়ের শিকল বাঁধা ছিল, অভ্যেস তো নেই, রাস্তা টাস্তা কিছুই চিনি না। এইবার থেকে উঠে পড়ে লেগে চিনতে হবে। একটু হেসে বললে, শিকলটা তো কেটেছি, মনের জোর করে। এগিয়ে এসে নিচু হয়ে আবার প্রণাম করে। অনামিকা পা দুটো পিছিয়ে গিয়ে বলে, কি হলো? ও যে আসছে আমায় নিতে, খুব জ্বালাতন করে গেলাম আপনাকে, হয়তো আবারও আসব। বেরিয়ে গেল দরজার বাইরে। অনামিকা তাকিয়ে থাকলেন ওই হঠাৎ শিকলি কাটা পাখিটার গতির দিকে। ও কি সত্যিই আকাশে উঠতে পারবে, নাকি অনভ্যস্ত ডানায় উঠতে গিয়ে ছটফটিয়ে মাটিতে পড়ে ডানা ভাঙবে? এই মেয়েটাকে আমি কোন পথ দেখাতে পারতাম? অনামিকা নিচে থেকে উঠে এসে সিঁড়ির জানলা কাটা দরজা থেকে বেরোনো 2 ফুট বাই 4 ফুট খুদে ব্যালকনিটায় এসে দাঁড়িয়ে পড়ে ভাবলেন, ও যদি আমার গল্পের নায়িকা হতো, ওর জন্যে কোন পরিণতি নির্ধারণ করতাম আমি? হঠাৎ এক ঝলক ঠান্ডা হাওয়া এসে গায়ে লাগলো, আর হঠাৎই মনে হলো বেশ বহুকাল এখানটায় এসে দাঁড়ায়নি। এটা যে ছিল তাই মনে পড়তো না কখনো। আজ মনে পড়ল, নিজের ঘরে মেজদির উপস্থিতি স্মরণ করে। ঠিক এই মুহূর্তে সেই অতি সংসারী মানুষটার কাছাকাছি গিয়ে পড়তে ইচ্ছে হলো না। যে মানুষটা নিকট আত্মীয়ের দাবিতে নিতান্ত অন্তরঙ্গ সুরে কথা বলতে চায়,
অথচ যার কাছে বলতে চায় সে অনুভব করে কত যোজন ব্যবধান তাদের মধ্যে। সম্পূর্ণ ভিন্ন জাতি তারা। এই যোজন ব্যবধান নিয়েই তো আত্মীয়ের সঙ্গে অন্তরঙ্গতা। সব ক্ষেত্রে না হয় নাই হোক, বহু ক্ষেত্রেই অনবরত বিদ্যুৎ পাখার হাওয়া খাওয়ায় অভ্যস্ত শরীরকে এই বেশি রাত্রির উড়ো উড়ো হাওয়াটা যেন আচ্ছন্ন করে তুলছে। এই খোদে বারান্দাটুকুর পরিকল্পনা ছিল বকুলের মা সুবর্ণলতার। বাড়ি হয়ে পর্যন্তই এই জানলা ফুটিয়ে দরজা করে বারান্দার কথা বলে চলেছিলেন তিনি। বলতেন, টানা উঠতে নামতে মাঝে মাঝে একটু নিঃশ্বাস ফেলার জায়গা থাকা দরকার। তখন বকুলের বাবা রেগে রেগে বলতেন, কি এমন বেণী মাধবের ধ্বজার সিঁড়ি যে মাঝে মাঝে নিঃশ্বাস ফেলতে হবে? এত এত নিঃশ্বাস নেবার যে দরকার কি বুঝি না। দেয়াল ফেরে বেরিয়ে গিয়ে নিঃশ্বাস নিতে হবে, আশ্চর্য। অথচ সুবর্ণলতা মারা যাবার কিছুদিন পরে হঠাৎ বাবা মিস্ত্রি ডেকে বেশ কিছু খরচা করে জানলা কাটিয়ে দরজা করে এই ক্ষুদ্র ঝুল বারান্দা দুটো করিয়ে ফেললেন, ওপর নিচে দুটো সিঁড়িতে। কিন্তু কে কবে এসেছে নিঃশ্বাস নিতে, কে কবে আসে? নূতন নূতন বেলায় বকুল তো আসতে পা ওঠেইনি। মনে হয়েছে মা বুঝি কোথায় বসে করুণ চোখে তাকিয়ে বলবেন, সেই হলো, শুধু আমারই ভোগে হলো না, তোরা বেশ। হ্যাঁ, এই ধরনের অনুভূতিই তখন দরজার চৌখাটের কাছে এলেই বকুলকে হঠাৎ দাঁড় করিয়ে দিত। অথচ তখন বকুলের মাঝে মাঝে দেয়াল ফেরে নিঃশ্বাস নেবার দরকার ছিল। দরকার ছিল আপন চিত্তের, দরকার ছিল একটা লাজুক মানুষের আবেদনের। সুযোগ পেলেই সে বলতো, অমন চমৎকার অলিন্দ হলো তোমাদের, একটু দাঁড়াতে পারো না? তবু পারত না বকুল। দরজা খুললেই আকাশের তারার দিকে চোখ পড়ে যেত, কেমন একটা অপরাধবোধ এসে যেত। তারপর তো বকুল অনামিকাই হয়ে গেল। অনামিকায় আর বাতাসের ওই এক মুঠো দাক্ষিণ্য নেবার অবকাশ রইল কই? কিন্তু অবকাশ কারই বা আছে এ বাড়িতে? দরকারই বা কই? ছুটতে ছুটতে নামা ওঠা, এই তো জানে সিঁড়ির দরকার ওইটুকুই। হয়তো এমনিই হয়। বাতাসে যার বড় প্রয়োজন সে পায় না, যে সেটা অনায়াসে পায় সে তার প্রয়োজন বোধই করে না। তবু আজ সাময়িক একটা প্রয়োজন বোধ করলেন অনামিকা, আর যেন কৃতার্থ হয়ে গেলেন। ভাবতে লাগলেন, নমিতা যদি আমার গল্পের নায়িকা হতো, কোন পরিণতি দিতাম ওকে? নিশ্চয় ওকে সন্ন্যাসী সাজিয়ে দেবতাত্মা হিমালয়ের শান্তিময় কোলে বসিয়ে নিশ্চিন্তের নিঃশ্বাস ফেলতাম না? তাহলে আবার কি ওকে সংসারের আশ্রয়ে নিশ্চিন্ত ছায়া ফিরিয়ে দিতাম সেই উত্তরবঙ্গের একটি সমৃদ্ধ পরিবারের মধ্যে? না না, ছি। তবে কি নিতান্তই বাজার চলতি সাবধানে ওকে নাশ করে ছেড়ে দিতাম, আর একদিন ওর সেই মিথ্যা সন্ন্যাসী স্বামীটাকে ব্যাধিগ্রস্ত করে ওর করতলে সমর্পণ করতাম? দূর দূর। তবে কি ওকে ডানা ভেঙে সে ফেলেই দিতাম পথে প্রান্তরে? একটু চুপ করে ভাবলেন, তারপর প্রায় নিজের মনকেই বললেন, হয়তো গল্পের নমিতাকে শেষ পর্যন্ত তাই করতাম। হয়তো বা তার মধ্যেই কিছু নতুনত্ব আনবার চেষ্টা করতাম। কিন্তু ওই চোখে দেখা সত্যি মেয়েটার জন্যে আমি সে পরিণতি ভাবতেই পারছি না। ওর সেই স্বামীটাকে জব্দ করবার জন্যেও না, তাতে মুখের মতো জবাব দেবার জন্যেও না। আচ্ছা, প্রগতিশীল মন কাকে বলে? সে মন কি নিতান্ত প্রিয়জনের জন্যে, নিকটজনের জন্যে তেমন দুঃসাহসিক প্রগতির পথ দেখাতে পারে? যে পথে অকল্যাণ, যে পথে গ্লানি, তেমন প্রগতিশীল হওয়া
আমার কর্ম নয়, ভাবলেন অনামিকা। তবে কি হবে ওর? মানে কি করবে ও? ওর মধ্যে এখন একটা সর্বনাশা আগুন জ্বলছে, মনে হচ্ছে সে আগুন ওকে ছাড়া আর কাকে দগ্ধ করবে। তারপর খুব হালকা এবং নেহাত সংসারী একটা কথা মনে এলো। এই সংসারটা যদি আমার হতো, হয়তো ওকে কিছুদিন আমার কাছে থাকতে বলতে পারতাম। তা আমি তো বলতে গেলে আশ্রিত, নেহাত বাবার উইলে কি একটা আছে তাই। তারপর মনে মনেই হেসে উঠলেন। তাতেই বা কি লাভ হতো নমিতার? সেই তো পরিচয় হতো পরাশ্রিত, আর ও নির্ঘাত ওর নিজস্ব স্বভাবে আমার মনোরঞ্জন করতে বসত। না, ওটা সমাধানের কোনো পথই নয়। ওর সত্যিকার দরকার ভালোবাসার, করুণার নয়, দয়ার নয়, মমতার নয়, শুধু গৌরবময় ভালোবাসার। এছাড়া আর বাঁচার উপায় নেই ওর। কিন্তু সে বস্তু কে এনে ওর হাতে তুলে দেবে? একমাত্র সুপথ হতে পারে যদি ওর স্বামী মিথ্যা সন্ন্যাসের খোলস খুলে ফেলে ওর কাছে এসে দাঁড়ায়। ভাবতে গিয়ে মনটা কেন কে জানে কেমন বিরূপ হয়ে গেল। মনে হলো ভারী জলো আর বিবর্ণ একটা ভাবনা ভাবছি। না, সত্যি বিধাতা হবার সাধ্য দ্বিতীয় বিধাতার নেই। কিন্তু বিধাতারই বা প্লটের বাহাদুরি কোথায়? নতুনত্বের নামও তো দেখি না, সবই তো অমনিই জলো জলো। পাশের বাড়িটার দিকে তাকালেন। বাড়িটা এখন সেই 10টা সাড়ে 10টা রাত্রেই গভীর অন্ধকারে আচ্ছন্ন। ওরই কোণের একটা ঘরে দিনহীন একটু গৃহসজ্জার মধ্যে নির্মলের বউ হয়তো ঘুমে নিমগ্ন হয়ে পড়ে আছে, হয়তোবা অনিদ্রার শিকার হয়ে পড়ে পড়ে নিঃশ্বাস ফেলছে। ওকে দেখলে এখন আর মনেও হয় না একদা ও পরমা সুন্দরী ছিল। বৌদিদের আলাপ আলোচনার মাঝে মাঝে কানে আসে ওর ছেলের বউটি নাকি মেয়ে সুবিধের নয়। কেমন করে যেন ওকে কোণঠাসা করে ফেলে নিজে সর্বগ্রাসী হয়ে বসেছে। বাড়িতে আর কেই বা আছে? নির্মলের জেঠি একটা ভাইপোকে পুষেছিলেন, ইদানিং সেই নাকি বাড়ির অর্ধাংশ দখল করে আছে। আর তাদের সঙ্গেই নাকি নির্মলের ওই ছেলের বউয়ের খুব হৃদ্যতা। কি পুরনো প্লট! আগে ওই বাড়ি রাত 12টা অবধি গমগম করত। গ্রামোফোনের গান শোনা যেত অনেক রাত অবধি। আলো জ্বলত ঘরে ঘরে। এখন ওই অন্ধকারই তার উত্তর দিচ্ছে। তবে বিধাতার প্লটে নতুনত্বের নামও নেই। আলো জ্বালা আলো নেভানো, এই ওর প্লট। আমি কি বাড়িটার দিকে তাকিয়ে দেখিনি কতদিন? তাকিয়ে থাকতে থাকতে যেন হঠাৎ অবাক হয়ে গেলেন অনামিকা। কবে এত জরাজীর্ণ হয়ে গেল বাড়িটা? হয়ে গেল এমন মলিন বিবর্ণ? একদিনে হয়নি, আস্তে আস্তেই হয়েছে। তার মানে দিনের পর দিন, কত কত দিন, আর আমি তাকিয়ে দেখিনি। তার মানে নির্মল নামের একটা অনুভূতিও আস্তে আস্তে ওই রকম বিবর্ণ জরাজীর্ণ হয়ে যাচ্ছে। কিন্তু তবু এই শিরশিরে বাতাসে, রাত্রির আকাশের নিচে চিরপরিচিত অথচ অপরিচিত জায়গায় দাঁড়িয়ে ওই বিবর্ণ জানলাটার দিকে তাকিয়ে থাকতে থাকতে অনুভূতিটা আবার যেন আলোয় ভরে গেল। সেই আলোটা ওই জানলায় গিয়ে পড়ল যেন। দেখা গেল খোলা জানলার ফ্রেমে আঁটা একটা আলোর ছবি। ঘরের মধ্যে থেকে গ্রামোফোনে গান ভেসে আসছে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। ধরা ছোঁয়া নেই, তবু যেন কোথাও আছে বক্তব্যের আভাস। যারা লাজুক, যারা ভীরু, তার পরের কথার মধ্যেই নিজের কথা মিশিয়ে দিয়ে নিবেদন করে। জানে যে ধরবার সে ধরবে, যে ছোঁয়ার সে ছোঁবে, আর কারো সাধ্য নেই
ধরতে ছুঁতে। দেবতারই যাহা দিতে পারি দিই তা প্রিয়জনে। তাই আমার সুরগুলো পায় চরণ, আমি পাই না তোমারে। আজকাল আর কেউ অমন বোকার মতো আর বেচারির মতো ভালোবাসে না। এ যুগে ওই মৃদুতাকে, ওই চারুতাকে ভালোবাসাই বলবে না। দেখলে ঠোঁট মাখবে, রাবেশ বলবে, অথবা জোলো ভাবালুতা বলে হেসে উড়িয়ে দেবে। এ যুগ জানে ভালোবাসাটা একটা ভোগ্য বস্তু। একে লুঠে নিতে হয়, ছিঁড়ে আনতে হয়, দখল করতে হয়। হয়তো এরাই ঠিক জেনেছে, অথবা এরাই কিছু জানেনি। সত্যিকারের জানাটা আজও অপেক্ষা করছে কোনো এক ভবিষ্যৎ যুগের আশায়। যদিও সম্পারা ভেবে আত্মপ্রসাদ অনুভব করছে আমরাই ঠিক জেনেছি, তবু সেটুকু তো জুটেছে ওদের ভাগ্যে, ওই আত্মপ্রসাদ। ওরা তো ভাবছে আমরা নিলাম, আমরা পেলাম। সে যুগের ভাগ্যে সেটুকুও জোটেনি, অথচ সে যুগেও ভাবত ভালোবাসলাম, ভাবত এর নামই ভালোবাসা। শম্পারা, আশ্চর্য, শম্পা আমাকে একটা চিঠিও দিল না। যদিও আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম, হে ঈশ্বর, আমার অহংকার খর্ব হোক, ওর মা বাপের কাছেই আগে চিঠি আসুক। তবু যেন কোথায় একটা শূন্যতাবোধ সব সময় সব কিছুতে নিরানন্দ করে রেখেছে। মনে মনে নিশ্চিত ভেবেছিলাম ও আমাকে অন্তত জানবে। শম্পা যেন নিজের জীবনটাকে বাজি ধরে বাপের সঙ্গে খেলতে বসেছে। শম্পা তেমনি লড়াই কমে, কে জানে এ খেলায় কে জিতবে, শম্পা না শম্পার বাবা? বাবার জেতাটা তো পরম দুঃখের, অথচ বাবার হারও দুঃখের। এ বাড়িতে আরও একটি মেয়ে আছে, তাকে নিয়ে তার মা আপন সম্পত্তি ভেবে খেলতে বসেছে, সেটা আরও দুঃখের, বরং বা বলা যায় ভয়াবহ। ওর মা এই পরিবেশ থেকে তার নিজের ধারণা অনুযায়ী উঁচুতে উঠতে চায়, অনেক উঁচুতে, যে উঁচুর নাগাল পেতে হলে খুব বড় কিছু একটা বাজি ধরে জুয়োই বসতে হয়। জীবন জিনিসটাই সবচেয়ে বড় আর সবচেয়ে হাতের মুঠোর জিনিস। কিন্তু ওই হতভাগা মেয়েটার মায়ের নিজের জীবনটা এখন আর চড়া দামে বিকোবে না। এই দামি বস্তুটা নিয়েছে মুঠোই চেপে। মেয়েটার বোঝবার ক্ষমতা নেই ওকে নিয়ে কি করা হচ্ছে, ওকে কতখানি ভাঙানো হচ্ছে। যাদের বোঝবার ক্ষমতা আছে তারাই কি কিছু প্রতিকার করতে পারছে? পারে কি? আশ্চর্য, আমাদের ক্ষমতা কত সীমিত। আরও একবার নিজের ক্ষমতার পরিসর মেপে দেখে যেন লজ্জায় মরে গেলেন অনামিকা। কি অক্ষম আমি! আমার চোখের সামনে একটা নির্বোধ মেয়ে আর একটা বোধহীন মেয়েকে হাত ধরে কাদায় পিছল গভীর জলের ঘাটে নামাতে যাচ্ছে। আমি তাকিয়ে দেখছি, খুব দূরে বসেও দেখছি না, বরং খুব কাছেই গাছের ছায়ায় বসে আছি। আমি তাকিয়ে তাকিয়ে দেখব ওরা পিছলবে, ওরা ডুবে যাবে। ওইটাই ওদের নিশ্চিত পরিণতি জেনেও আমি হাঁ হাঁ করে চেঁচিয়ে উঠছি না। ছুটে গিয়ে ওদের হাত চেপে ধরে টেনে আনার চেষ্টা করছি না। আমি শুধু ভয়ানক একটা অস্বস্তি বোধ করছি, ভয়ানক একটা নিরুপায়তার যন্ত্রণা অনুভব করছি। কারণ আমি ধরে নিয়েছি আমার ভূমিকা দর্শকের, ধরে নিয়েছি ওরা আমার কথা শুনবে না, আমার নিষেধ বাণী শুনবে না। তবে কেন মিথ্যে অপমানিত হতে যাওয়া ভেবে কথাটি কইছি না। চেষ্টা করে না দেখেই সেই কল্পিত অপমানটার ভয়ে উদাস দৃষ্টি মেলে বসে বসে ওদের ডুবতে যাওয়া দেখছি। আমাদের অক্ষমতা হচ্ছে আমাদের অহমিকা, আমাদের নিরুপায়তা হচ্ছে আমাদের একটা অর্থহীন আত্মসম্মান বোধ।
তাই আপন সন্তানকেও হয়তো ভুল পথ থেকে নিবৃত করতে পা বাড়াই না, অনিষ্টের পর থেকে টেনে আনতে ছুটি না। এই ভেবে নিথর হয়ে বসে আছি, যদি আমার কথা না শোনে, সেই না শোনা মানেই তো খর্ব হবে আমার অহমিকা, ঘা পড়বে অহংকারে। আমার এই আমিটাকে কি ভালোই বাসি আমরা। কই, আমি কি একদিনও ছোটদার ঘরে গিয়ে বসে পড়ে প্রশ্ন করতে যাচ্ছি, ছোটদা কোনো চিঠি এলো? অথচ মাঝে মাঝে সন্দেহ হচ্ছে, কি জানি হয়তো এসেছে, হয়তো গ্রাহ্য করে বা মান খুইয়ে বলতে আসছে না আমায়। এই মান জিনিসটা কি কঠিন পাথরের প্রাচীরের মতোই না ঘিরে রেখেছে আমাদের, ওর থেকে বেরিয়ে পড়বার দরজা আমাদের নেই। অথচ আশ্চর্য, কি তুচ্ছ কারণেই না জিনিসটা খোয়া যায়। ও যেন একটা ভারী দামি রত্ন, তাই খোয়া যাওয়ার ভয়ে সদা সন্ত্রস্ত হয়ে থাকি। ও যেন আমার প্রভু, তাই ওর দাসত্ব করি। আচ্ছা, ওকে আমার অধীন করে রাখা যায় না? আমিই প্রভুত্ব করলাম ওর ওপর। অথবা যদি মনে করি কিছুতেই খোয়া যেতে দেব না ওকে, দেখি কার সাধ্য নেই। সযত্নে পাহারা দিয়ে নয়, অযত্নে রেখে দিয়ে যদি রক্ষা করি ওকে। না, যত সব এলোমেলো চিন্তা। আসলে আমি আমার সেই মেজদির ঘুমের জন্য অপেক্ষা করছি। বয়স হয়েছে, রেলগাড়িতে এসেছেন, সারাদিন কথা বলেছেন, আর কতক্ষণ পারবেন ঘুমের সঙ্গে লড়াই করতে? নিশ্চয়ই এতক্ষণে ঘুমিয়ে পড়েছেন। অলকা আর অপূর্বর সঙ্গে এই ঘণ্টাতেই মেজদির যেন বেশ হৃদ্যতা হয়ে গেছে। একত্রিত পরিবারে এই কৌতুক নাটকের অভিনয়টি সর্বদাই হতে দেখা যায়। বহিরাগত অতিথিরা, অর্থাৎ কিনা এসে পড়া আত্মীয়রা, হঠাৎ কেমন করেই যেন ওই একের মধ্যে একাধিকের সন্ধান পেয়ে যান, আর কেমন করেই যেন কোনো এক বিশেষ দলভুক্ত হয়ে যান। অবশ্য বাইরের ঠাট্টা সর্বজীবে সমভাবে থাকে, কিন্তু আস্তে আস্তে দলভেদটা প্রকট হয়ে ওঠে এবং নোনা ধরা যে দেওয়ালটা তবুও ছাদটাকে ধরে রাখার কাজে সাহায্য করছিল, সেটা ধসে পড়ে ছাদটাকে নামিয়ে দেয়। হতো অবশ্যই, এগুলো কালক্রমে হতো। আত্মীয় অতিথি সেটুকু ত্বরান্বিত করে দেন। হ্যাঁ, এ নাটক হামেশাই হচ্ছে ঘরে ঘরে, কিন্তু দুষ্ট দলকেই বা ওরা চট করে চিনে ফেলেন কি করে, সেটাই আশ্চর্য রহস্য। অবশ্য সেই খুঁটিটাই ধরা নিয়ম। নৌকো বাঁধতে হলে বড় গাছেই বাঁধতে হয়, আর কে না জানে শিষ্টের থেকে দুষ্টই শক্তিতে বড়। মেজদি কেমন করে যেন ওই বড় গাছটাকে চিনে ফেললেন আর নৌকাটা বাঁধলেন, কিন্তু উনি তো থাকতে আসেননি সত্যি। তবে এখন যে ওর একটা অবিবাহিতা মেয়ে আছে, সেটাকে কলকাতার আবহাওয়ায় রাখতে চান, সেটা বোঝা গেছে ওর তখনকার কথায়। যখন খেতে বলা হয়েছিল, তখন অনামিকা আটপৌরে শাড়িটা আটপৌরে ধরনের জড়িয়ে নিয়ে বকুল হয়ে গিয়ে বসেছিলেন সে আসরে। তখন মেজদি আমিষের সঙ্গে দূরত্ব বজায় রেখে বড় ভাজের পাশে খেতে বসে ইচ্ছেটা ব্যক্ত করেছিলেন। কলকাতার হালচাল তো দেখলে গা জ্বলে যায়, তবু এখনকার ছেলেদের তো ওই পছন্দ। মেয়েটাকে এখানে চালান করে দেব, বলবো নে কত হালচাল করতে পারিস শেখ। বলা নিষ্প্রয়োজন। শত্রুবর্গ কেউই এই ইচ্ছেই উৎসাহ প্রকাশ করেনি, এবং মেজদিও সঙ্গে সঙ্গেই সেটা বুঝে ফেলে বলেছিলেন, অবশ্যই কন্যা আমার থাকতে চাইবে কিনা সন্দেহ, মা ভিন্ন আর কিছুতেই দরকার নেই তার, কোলের তো। তবে আমিই বলি পরের ঘরে যেতে হবে না। তা হারামজাদি হেসেই মরে, বলে যাবই না। বকুলকে মাথা নিচু করে
খেতেই হয় সেখানে। এদিকে ছোটদার বউও থাকেন, থাকে বড়দার বিয়ে টিয়ে হয়ে যাওয়া সংসারী মেয়ে হেনা। অপূর্বর নিজের বোন সে, কিন্তু বাপের বাড়ি এলে এদিকেই খায়। বলে, বাবা, অলকার ওখানে কে খাবে? বাসন মাজা ছিঁতে রাঁধে, চাকর বাসি কাপড়ে জল বাটনা করে। বকুল হাসে মনে মনে, ভাবে, তোমার মহাবিশ্বে কিছু হারাই না গো কভু। না, কোনো কালেই হারিয়ে যায় না। হেনা যখনই আসে বেশ কিছুদিন থাকে, কারণ ওর স্বামী অফিসের কাজে ট্যুরে যায়, আর সেটাই ওর পিত্রালয়ে আসার সময়। এসেই বলে, চলে এলাম বরবিহীন শ্বশুরবাড়ি। ছ্যাঃ, যেন নুনবিহীন পান্ত। হেনার ছেলে মেয়ে নেই, তাই হেনার স্বাধীনতাটা এত বেশি। চন্দ্র সূর্যের গতির নিয়মেই হেনা তার নিজের ভাই বউয়ের থেকে খুঁড়োখুড়িকেই ভাজে বেশি। মা, তিনি তো এখন নখদন্তবিহীন, তাকে বড়জোর একটু করুণা করা চলে। তার কাছে তো আশ্রয় নেই। বড়দার আরও মেয়েটে আছে, তারা বাবা মারা যাওয়ার পর থেকে আর আসে না। যেমন আশা ছেড়ে দিয়েছিল চাঁপা আর চন্দন, সুবর্ণলতা মারা গেলে বলেছিল আর কোথায় যাব, কিন্তু পারুল। ভাবনাগুলো যেন পাড়ার মতো, কিছুতেই হাতে ধরে রাখা যায় না, গড়িয়ে পড়ে যায়, যেখানে সেখানে ছিটকে পড়ে। শুধু যেখানেই পড়ুক ঝকঝকে চোখে তাকায়। পারুলের কথা মনে হতেই পারুল যেন সামনে দাঁড়িয়ে হেসে উঠল, যেন বলল, কই রে বকুল, তোর সময় আর তাহলে হলো না? অথচ বলেছিলি যাব শেষদি তোর কাছে, বকুলকে আস্ত করে খুঁজে দেখব তোর সঙ্গে একবার। আমার কাছে কেবলই ভাঙা চোরার টুকরো বলেছিল বকুল, কিন্তু সেই আস্তটা খুঁজে দেখতে যাবার সময় সত্যিই হয়ে উঠল না আজ পর্যন্ত। কেন? খাতাপত্তরের জঞ্জাল সরিয়ে তুলতে পারি না বলে? পাহাড়ের ওপর আবার পাহাড় জমে ওঠে বলে? আর সেইগুলো গতি করব বলে দৃঢ় সংকল্প নিয়ে বসা মাত্রই ফাংশনবাজেরা বাজ পাখির মতো এসে ছো মেরে নিয়ে চলে যায় বলে? তার মধ্যিখান থেকেও ফাঁক বার করে নেবার চেষ্টার সময় দর্শনার্থী আর বিনামূল্যে লেখা প্রার্থীর ভিড় এসে জোটে বলে? যখন ইচ্ছে হবে চেঁচিয়ে চেঁচিয়ে বলি, এ তো বড় মুশকিল, দেশশুদ্ধ সবাই তোমরা পত্রিকা প্রকাশ করবে, আর আমরা হব সেই যুপকাষ্ঠের বলি। তখন খুব মধুর করে হেসে বলতে হবে, কি করব বলো বাবু, সময় তো মোটেই নেই, কত কাগজ বেরোচ্ছে প্রতিদিন। সমুদ্রে বালির বাঁধ এর মতো সেই কথার বাঁধ ভেসে যাবে ওদের কথার তোড়ে বলে। এইগুলোই সব থেকে বড় দরকারি। এই দরকারগুলো স্তূপের ওপরে সেজদি বসে বসে মিঠি মিঠি হাসবে, আর তারপর মুখ ফিরিয়ে নেবে, আর তার ওপরে আস্তে আস্তে বুড়ো হয়ে যাবে, বদলে যাবে। হয়তো সেই চেনা সেজদিকে আর খুঁজে পাওয়া যাবে না কোনো দিন, হয়তো মরেই যাবে কোনো দিন, হয়তো বকুল বসে বসে টেবিলে জমানো স্তূপ সাফ করবে, কোনো দিনই সাফ হবে না, আবার জমে উঠবে জেনেও। এর খোঁজ থেকে একবার পালিয়ে যাওয়া যায় না? হঠাৎ গিয়ে বলে ওঠা যায় না, দেখ তো যে আমারে তুমি চিনতে পারো কি না? অফিসের কাজে পশ্চিম থেকে পশ্চিমবঙ্গে চলে আসতে হয়েছিল মোহনকে। তবু মোহন এমনভাবে এসে দাঁড়ালো দেখে মনে হতে পারে শুধু মাকে ওই প্রশ্নটাই করতে এসেছিল মোহন। এইমাত্র যে প্রশ্নটার উত্তর দিল, পারুল হেসে ওঠে, ও মা, তা তাড়িয়ে দেব নাকি? এসেছে পিসির কাছে 2-10 দিন থাকবে বলে। মোহন রাগটা লুকোবার চেষ্টা না করেই বলে, একা থাকলে 2-10 দিন কেন, 2-10 মাসই থাকতে পারতো, আপত্তি কিছুই ছিল না।
কিন্তু আর একটা যা শুনলাম। কি শুনলি আর একটা? প্রশ্ন করল পারুল। মোহন মনে মনে ঠোঁট কামড়ালো, মনে মনেই চেঁচিয়ে উঠল, মা তোমার এই ন্যাকামিটি আর গেল না কোনো দিন। সেই ছেলেবেলা থেকেই এই বুড়োবেলা পর্যন্ত দেখছি তুমি ঠিক শরৎবাবুর নভেলের নায়িকার প্যাটার্ন নিয়ে কথা বলবে। আমরা অত শত বুঝি না, গেরস্থ লোক গেরস্থ ধরনের কথা কইব, উত্তর পাবো, মিটে গেল ল্যাঠা। তা নয়, কেন বুঝতে পারছো না তুমি? কি শুনছি আরেকটা? ঠিকই বুঝতে পারছো, তবু আমার মুখ দিয়েই বলিয়ে নিতে চাও। সাধে কি আর ছেলের বউরা এত বিমুখ? আমি তোমার নিজের ছেলে, তবু যেন আমাকে অপদস্থ করবার মধ্যেই তোমার আনন্দ। বলেছিল মনের মুখ দিয়ে চেঁচিয়ে, কিন্তু বাইরে সেও পারুলের ছেলে, আত্মস্থ, অচঞ্চল। যা শুনলাম সেটা তুমি বুঝতে পারোনি তা নয়। আমি বলতে চাইছি, একটা কুলি কামিন ধরনের বাজে লোককে নিয়ে নাকি সে উঠেছে তোমার কাছে, এবং সেটা নাকি রোগগ্রস্ত। রোগগ্রস্ত না তো? পারুল বিস্ময়ের গলায় বলে, তোমাকে যে খবর দিয়েছে সে তো দেখছি ভালো করে খবর টবর না নিয়েই। আমাকে কেউ খবর টবর দেয়নি বলে বসে মোহন। পারুলের কি মনে পড়ে না, মোহন রেলের রাস্তায় অনেকটা দূর থেকে এসেছে, ও তেষ্টা পেয়ে থাকতে পারে, খিদে পেয়ে থাকতে পারে, আর তারপর মনে পড়ে না মোহন তার নিজের পেটের ছেলে, পারুল মোহনের মা। মনে পড়েই না হয়তো। যাদের মন অন্য এক ধাতু দিয়ে গড়া, তাদের হয়তো ওই সব ছোটোখাটো কথাগুলি মনেই পড়ে না। তারা শুধু খাঁটি বাস্তবতা দেখতে পায়। সেই বাস্তব দৃষ্টিতে পারুল মোহনকে পারুলের অপরাধের বিচারক ছাড়া আর কোনো দৃষ্টিতেই দেখতে পাচ্ছে না। অতএব পারুল নিজ পক্ষে উত্তর মজুদ রাখতেই তৎপর থাকছে। আর এও স্থির নিশ্চিত যে অনধিকারে কেউ যদি বিচারক সেজে জেরা করতে আসে, পারুল তাকে রেহাই টেহাই দেবে না, ছেলে বললেও না। তাই পারুল ছেলেটার ক্লান্ত মুখটার দিকে না তাকিয়েই খুব হালকা একটু হাসির সঙ্গে বলে, কেউ খবর টবর দেয়নি? ওমা, তাই নাকি? তুই তাহলে বুঝি আজকাল হাত টাত গুনতে শিখেছিস? কার বই পড়ছিস? কিরোর? কথাটা বলে ফেলে অপ্রতিভ হয়ে গিয়েছিল মোহন, এ কথা সত্যি। তাই বলে এইভাবে অপদস্থ করা? মোহন গম্ভীর হয়। মোহনের ক্লিষ্ট মুখ আরক্ত হয়ে ওঠে, তীব্রতা পরিহার করে গম্ভীর সুরেই বলে, আমি বেশিক্ষণ সময় হাতে নিয়ে আসিনি মা, সোজা আর সহজভাবে কথা বললে তাড়াতাড়ি হয়ে যায়। ও তাই বুঝি? পারুল চট করে নিজেকেও প্রায় সোজা করে দাঁড় করিয়ে বলে, তবে তুই চটপট করে বল, তোর কি জানবার আছে, কি উদ্দেশ্যে হঠাৎ এসেছিস? 1 নম্বর 2 নম্বর করে বল, উত্তরটা চটপট হয়ে যাবে। ওহ, অসহ্য বলল মোহনের মনের মুখ। তবু বাইরের মুখটা সহ্যের ভানে বলল, আমি জানতে চাই তোমার ওই ভাইজির সঙ্গে আর একটা লোক আছে কি না? আছে, যান্ত্রিক উত্তর পারুলের। মোহনের মনের মুখ আবার চেঁচাতে শুরু করে, ও সাধে কি আর ভাবি? বাবা 7 সকালে মরে বেঁচেছেন। লোকটা কে? তার সন্ধান নিয়েছিলে? দরকার বোধ করিনি। ও, দরকার বোধ করনি? তোমার 7 জন্মে না দেখা এক ভাইজি এসে তোমার বাড়িতে উঠল একটা বাজে লোক নিয়ে, তুমি তার পরিচয়টা জানবার দরকার বোধও করলে না? আমার ভাইজি সঙ্গে করে নিয়ে এসেছে, এটাই যথেষ্ট পরিচয় বলে মনে করেছি। চমৎকার! তোমার ভাইজি যদি একটা রাস্তার কুলি মজুরকে নিয়ে আসে, সেটাও মেনে নিতে হবে। সেই কুলিটাকেই যখন সে ভাবির স্বামী বলে ঠিক করে রেখেছে, অতএব তাকে বাড়িতে আশ্রয় দিয়ে জামাই আদরে রাখতে আপত্তি নেই। কেমন? তোমার ওই ভাইজির বয়স নিশ্চয়ই এমন বেশি হয়ে ওঠেনি যে মানুষ চিনতে পেরে উঠবে লোকটা জেল পালানো আসামি কিনা।
মোহনের দ্রুত কথার ঠাসবুরুনির মাঝখানেও আস্তে একটা পাতলা ছুরি বসায় পারুল। বয়সটা অনেক বেশি হলেই মানুষ চেনবার ক্ষমতা হয়, এটা আবার তোকে কে বলল মোহন? তা তোর তো অনেকটা বয়স হয়েছে, আমাকে দেখছিস জন্মাবধি। কই চিনে উঠতে পারলি কই? যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওর নোটিফিকেশন তৎক্ষণাৎ পেতে অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবেন। আপনাদের মূল্যবান অভিমত কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন। আরও কী কী পাঠ শুনতে চান কমেন্টে জানাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে আমায় উৎসাহিত করবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।